4 আগস্ট ভোরবেলা সবার ছাত্র হলেতে মানে উঠাই নিয়ে গেছে ছাত্রদের। তো এটা আমরা জানার পরেই তো আমাদের দাবি ছিল যে হয় ছাত্রদের ছাড়ুন, নাহলে আমরা মেয়রে উঠাই নিয়ে যাবো। গুলি লাগার সময়কার অনুভূতিটা কেমন ছিল? তো যখন গুলি লাগছে তখন এক পর্যায়ে আমি বুঝছি যে আমার পিঠে গুলি লেগে গেছে। তো তখন দেখতেছি শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে আসতেছে। 2024 সালের জুলাই মাসে অসংখ্য মানুষ আহত হয়েছিলেন এবং নিহতের বিভিন্ন সংখ্যা প্রকাশিত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে অন্তত 1400 মানুষের যে প্রাণহানি, সেই প্রাণহানির বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমি দাঁড়িয়ে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আঙিনায়। অনেক কিছু ঘটে গেছে এই এক বছরে। সেই জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ যারা আহত কিংবা পঙ্গুত্ব বরণ করেছিলেন, তাদের মধ্যে এখনও অনেকেই রয়েছেন যারা আজও পর্যন্ত যে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা, সেগুলো তো দূরের কথা, তার আংশিক পেয়েছেন কেউ কেউ, আবার অনেকেই এখনও ন্যূনতম চিকিৎসার সুযোগ সুবিধাটুকুনও পাননি। এমনই একজন জুলাই যোদ্ধা, যিনি শরীরে অসংখ্য গুলির চিহ্ন নিয়ে এখনও যন্ত্রণায় কাতর হন। প্রতিনিয়ত তার ঘুম ভাঙে শরীরের ভিতরে থাকা স্প্রিন্টারের যন্ত্রণায়। তেমনই একজন জুলাই যোদ্ধা আমার সাথে রয়েছেন। দর্শক, চলুন কথা বলা যাক এবং জুলাইয়ের সেই দুর্বিষহ যে স্মৃতিগুলো এখনও তাকে প্রতিনিয়ত কাঁদায়, সেই স্মৃতিগুলো নিয়ে তার সাথে কথা বলবো। কেমন রয়েছেন তিনি? নাঈম শিকদার, আপনার বাড়ি কোথায় এবং আপনি 2024-এর 4 আগস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন খুলনা শহরে, কোথায় কিভাবে গুলিবিদ্ধ হলেন সেটা যদি একটু প্রথমেই আমাকে বলেন। 4 আগস্টের দিনটা ছিল একেবারেই অন্যরকম। তো আমরা ওদেরকে অনেক বাধা অতিক্রম করে তারপর আমরা সবাই শিববাড়ি মোড়ে, খুলনা শিববাড়ি মোড়ে উপস্থিত হয়েছি, প্রায় 10,000-এর মতো ছাত্র জনতা। তো এমন এক সময় আসছে, তো ওই সময় আমরা প্রায় ধরতে গেলে 5,000 মানুষ আলাদা আলাদা হয়ে গেছি। তো এক দল গেছিলো খুলনা বিশ্ববিদ্যালয়ের দিক, আর এক দল গেছিলো তালুকদারের, আমাদের এখানে সাবেক মেয়র ছিল তালুকদার আব্দুল খালেক, তার বাসার দিক। তো তখন যাওয়ার সময় তার বাসার সামনে কিছু পুলিশ ছিল, পুলিশ কমিশনার ছিল, এসপি ছিল, এসআই ছিল। তো তারা সবাই গার্ড ছিল তার বাসার সামনে, তার দ্বারের কাছে যেন কেউ আসতে না পারে। তো আমরা ঢোকার আগে সাউন্ড গ্রেনেড, তারপর হচ্ছে টিয়ারসেল গ্যাস, তো সব কিছুই মারতেছিল। তারপরও আমাদের দমাইতে পারিনি। আমরা ছাত্র জনতা চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলাইছি। তারপরও তারা অসংখ্য পরিমাণে গুলি শুরু করছে। মানে তাদের কাছে কোনো শেষ নেই, আমরাও বুঝতে পারছি। বাট তাও আমরা বাধা অতিক্রম করে আমরা যে টার্গেট নিয়েছিলাম, যে আমাদের যে ছাত্র ভাইদেরকে তারা আটকে রাখছিল, ওদের নিয়ে 4 আগস্ট ভোরবেলা সবার ছাত্র হলেতে মানে উঠাই নিয়ে গেছে ছাত্রদের। তো এটা আমরা জানার পরেই তো আমাদের দাবি ছিল যে হয় ছাত্রদের ছাড়ুন, নাহলে আমরা মেয়রে উঠাই নিয়ে যাবো, এই দুইটার কারণেই। তো তারপর আমরা গেছি, যে আমরা বুঝতে পারছি যে আমরা ওই পর্যন্ত যাইতে পারবো না। তারপর দেখতেছি যে ওই পর্যন্ত যাইতে গেলে জীবনের মায়া ছেড়ে দিয়ে যাইতে হবে। তো আমরা ওইটা চিন্তা করি নাই, জীবনের মায়া তখন আর চিন্তা করি না। আর তো ওইটা আসেও নাই, চিন্তা করছি যাদের ধরে রাখছে আর যাদের ইতিমধ্যে গুলি করে মাইরেও ফেলাইছে। তো এদের কথা চিন্তা করলে আর তখন নিজের জীবনের মায়া তখন আর থাকে না। তো আমরা এই চিন্তা করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। তখন পুলিশ বুঝছে যে ছাত্ররা পিছনে হাঁটবে না, তো ওরা আরও আমাদের চারদিক দিয়ে ঘিরে আসতেছে। তখন পুলিশ বুদ্ধি করে আমাদের কাছে বলছে যে স্যালেন্ডার, তোমরা কী বলবো বলো, আমরা সব কিছু মেনে নেব। তো আমরা বুঝি না তাদের এই কথাটার ভিতরেও অন্যরকম একটা ফাঁদ ছিল, আমরা সেটা বুঝি না। আমরা বুঝছি যে যাক, অবশেষে আমরা আমাদের একটা দাবি পূরণ করতে পারছি, যে আমাদের যে ছাত্রভাইদের ধরে নিয়ে গেছে তাদেরকে আমরা ছাড়াইতে পারবো। তো এই আশা নিয়েই গেছিলাম। এই আশা নিয়ে যাওয়ার পরে তারা অনেক কথাবার্তাই বলার পরে আমি ভিডিও করছিলাম। সেই ভিডিও বললো যে বাবা তাড়াতাড়ি বন্ধ করো ভিডিও, তোমাদের কী দাবি আছে সেটাই শুরু করো। তো আমি জানতাম না যে ওই ভিডিওর পরে মানে ভিডিওটা বন্ধ করলেই যে তারা গুলি শুরু করে দেবে, সেটার আমার মাথায় আইডিয়া। তার মানে ওই ভিডিওটা বন্ধ করার সাথে সাথেই গোলাগুলি শুরু হয়ে গেল। আপনি 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 কখন মানে কিভাবে গুলিবিদ্ধ হলেন? আমি তখন হয়তো বা কি সবার সামনেই চলে গেছিলাম, কারণ তখন তো সবাই তো নেতৃত্ব দেওয়ার সাহস পাচ্ছিল না। বাট যদি একজন পিছনে যায় তখন আরও 10জন ভয়তে এমনি পিছনে যাবে। তো সেই চিন্তাটা করার পর একজন সামনে যাচ্ছে, সে না পারলে আরেকজন যাচ্ছে, এরকম করতে করতে আমি কোনো এক সময় সামনে চলে গেছি। তো যাইতে তো পুলিশ টার্গেট করছে যে এখানে যে মেন তারে হয়তো বা ফালাই দিলে সব ভয়তে পলাই যাবে।
তো এই চিন্তা করে আমার এই প্রথম টার্গেটে ফেলাইছে। প্রথম টার্গেটে ফেলানোর পর আমি আর বুঝি না যে আমার গুলি করবে। তো পিছনের দিকে হালকা একবার তাকাইছি, তাকাই দেখি যে তালুকদারের যে মেয়রের যে মেন গেট দরজার, তো ওই দরজার মাঝখান দিয়ে অনেকগুলো গুলির মুখ বাইরে রয়েছে। তখন আমি বোঝা হয়ে গেছে যে এই জায়গা শুরু হবে আবার, যেহেতু আর কি এইটা বলা হয় না যে পিছনে গুলি নিয়ে সব রেডি। তো তাড়াতাড়ি আমি সরতে গেছি, মানে আমিও সরতে গেছি, আর যেগুলো আছে তাদেরকেও সরাইতে গেছি। তারা তো আর খেয়াল করেনি এই জিনিসটা। প্রথমে আমি সরাইতে যাওয়ার পর খালি এক নজর পিছনে তাকাইছি, এর ভিতরে লোড করছে। তো আমি চিন্তা করছি আর বাঁচার কোনো লাইন নেই, আমি তাড়াতাড়ি পিঠ পাতাই দিয়েছি, মানে পিঠেই, কারণ সামনে গুলি লাগলে তার বাঁচার কোনো অপশন থাকতো না। তো সেই সময় পিঠটা পাতাই দেওয়ার পর তারা ওই ডাইরেক্ট ঠেকাই ধরে, এক হিসাবে 5 মিটার দূরতে বা ঠেকাই ধরে গুলি করা সমান। তো সেই হিসাবে কত দূরত্ব দূরত্ব হবে 5 মিটার, অতটাও দূরত্ব না, ধরতে গেলে ঠেকাই ধরে একেবারে ক্লোজেরতেই। তো তখন আর কি যখন গুলি করছে তখন ভাবছে যে শেষ, কারণ তো বুঝতে পারছে যে সম্পূর্ণ ফায়ারটা শরীরে জেলা রাখছে, ওর আর বাঁচার কোনো অপশন নাই। তো তারা আর গুলি করে না, আর আমি 2 সেকেন্ড সময় পাওয়ার পর 2 সেকেন্ড মানে কয়টা গুলি লাগলো? শটগানে একটা গুলি একদম ক্লোজেতে করছে। তো আমি হ্যাঁ একদম ধরতে গেলে ঠেকাই। তো আর কি আমি 2 সেকেন্ড সময় পাইছি, আমি তো জানতাম না যে গুলি খেলে কীরকম পরবর্তীতে কী রিয়াকশনটা, এটা তো আমার খেয়াল মানে জানা ছিল না। গুলি লাগার সময়কার অনুভূতিটা কেমন ছিল? তো যখন গুলি লাগছে তখন এক পর্যায়ে আমি বুঝছি যে আমার পিঠে গুলি লেগে গেছে। তো তখন দেখতেছি শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে আসতেছে সাথে সাথে, মানে 3 সেকেন্ড সময় লাগছে। 3 সেকেন্ড সময়ের ভিতর, মানে তারা তো গেটের ভিতর ছিল আর সামনে একটা পিলার ছিল, আমি একটু সময় পাইছি যে ওই সাইডে যে লাফ দিয়ে পড়তে পারি, 3 সেকেন্ডই সময় পেয়েছি। তো 3 সেকেন্ড যাওয়ার পরেই আমি এমনি রাস্তায় পড়ে গেছি। মানে তখন আমার মনে হচ্ছিল কি, মানে আমার গায়ে শক্তি নেই এক ফোঁটাও। আর মানে আমি এরকম সাঁতরাই যাওয়ার চেষ্টা করতেছি বাঁচার জন্য, যে রাস্তাতে মানে একটা পুকুর যেরকম সাঁতরাবো ওইরকম সাঁতরে যাওয়ার চেষ্টা করছি, ওইটুকু শক্তি নেই আমার শরীরে। তো তখন আর কি বলবো, তখন আমি এরকম মাথা উঁচু করে তাকাইছি, তখন আমার দুটো ছাত্র ভাই আমার দেখছে যে ও তো গুলি খাইছে, ও নাইলে তো এমনি এমনি পড়ার লোক না। তখনই তারা আবার ব্যাকে এসে কোনো মতে আমার গেঞ্জি ধরে টান দিয়ে সামনে নিয়ে গেছে প্রথমে, আমার এই অবস্থায় যে পুলিশদের যে একটু মাথা থেকে মাথা বোঝায় গুলি করে দেবে, ওরা একটু বুঝ হয়ে গেছিলো। পরে আমার কোনো মতে গাড়ি নিয়ে ওই অবস্থায় একটা বাড়ি যাই বলছিল যে আন্টি এর একটু থাকার একটা জায়গা দেন, যে ও তো গুলি লাগছে, অনেক অবস্থা খারাপ, ও তো বাঁচবে না, ওর একটু আপনি কোনো মতো একটু চেয়ার দেন বসার, বা আপনার গেটের ভিতরে ঢুকাই রাখেন, নাহলে ওর পুলিশ তো মাইরে ফেলাবো, নড়তে বসতে পারতেছে না, কোথাও যাইতে পারবে না, ছাত্রলীগের পোলাপন ওই যে আশেপাশে সব ভরা অলি গলিতে অস্ত্র মস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে, তো ওদের হাতে পড়লে তো আর বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না। তারপর ওই মহিলা ভয়তে আর গেট খুলে নেয়। পরে ওরা চিন্তা করছে যে আমাদের জীবন যায় যাক, তারপরে এটা হসপিটালে নিয়েই যাবো। কতক্ষণ পরে আপনাকে হসপিটালে নিয়ে গেল? গুলি খাইছি তার তখন তো আর রিক্সা বা অটো কেউ আমাদের নিতে চাচ্ছিল না, আমাদের হাইটেই যাওয়া লাগছে প্রায় 20 মিনিট পর। ওই রূপসা থেকে শুরু করে শিববাড়ি পর্যন্ত 3-4টা প্রাইভেট হসপিটাল আছে। তো আমি হসপিটাল যখনই দেখি তখনই আমার মনের ভিতরে একটা আলাদা শান্তি আসতো যে আমি বাঁচবো, তাইলে আমি হসপিটালে যখন চলে আসছি আমি বাঁচবো। কিন্তু ওই হসপিটালগুলো আমার দেখেই দূর থেকেই গেট লাগাই দিচ্ছিলো, আর যখন কাছে গেলাম তখন বলে যে স্টুডেন্ট আর গুলি বিদ্যুতের জন্য চিকিৎসা বন্ধ, কার নির্দেশ? হাসিনার নির্দেশ। পরে আর কি আমার ওই জায়গা থেকে অনেক কষ্টে আরও 4টে হসপিটাল পর্যন্ত নিয়ে গেছে, তারাও ওই একই কথাগুলোই বলছে, তারাও পারবে না ট্রিটমেন্ট দিতে। পরবর্তীতে একটা অটো রিজার্ভ করছে, অটো রিজার্ভ করার পর অটোতে করে আমার নিয়ে যাচ্ছিলো। পরে অনেক বাধা বিপত্তি আসছে, অটোর উপরেও আমি টের পাইছি। খুলনা মেডিকেলে যাওয়ার পরে তখনকার সময় ডাক্তাররা দেখে এসে মুখ ঘুরাই নিছে, আমি দেখছি জিনিসটা খেয়াল করছি, তারাও চিকিৎসার জন্য অমত। তারপর তারপর মানে চিকিৎসা করবে না তাই সত্ত্বেও আমার ভিতরে নিয়ে গেছে তারা। মানে কতক্ষণ পরে আপনার চিকিৎসা দিল ডক্টর? আমি গুলি খাইছি সন্ধ্যার একটু আগে, আর ডক্টর চিকিৎসা করছে 11টা 11:30টার পরে। 1 বছর পরে এসে আপনার শরীরে এখনও স্প্রিন্টারগুলো আছে কিনা, বা কতগুলো স্প্রিন্টার আছে, গুলি আপনার প্রপার ট্রিটমেন্ট হয়েছে কিনা, বা কি পরিমাণ আপনার শরীরের অবস্থাটা কি, এটা? আমার শরীরের অবস্থা তো এখনও তেমন ভালো না, আমার শরীরের ভিতরে এখনও 500+ স্প্রিন্টার আছে, লিভার আর কিডনিতে আছে প্রায় 150-র মতো, আর আমার স্পাইনাল কর্ডের 1/2 ইঞ্চি পাশ দিয়ে রয়েছে 200+ স্প্রিন্টার, আর মেরুদণ্ডে আছে। তো ডাক্তার আমার এই জিনিসগুলো দেখে তারা অনেক ভয় পাচ্ছে, আমার ট্রিটমেন্ট করবে না। গুলিটা সরাসরি কি মেরুদণ্ডে লাগে? হ্যাঁ, গুলিটা সরাসরি মেরুদণ্ডের 1/2 ইঞ্চি পাশ দিয়ে ঢুকছে, সবগুলো বড়টাও ঢুকছে 1/2 ইঞ্চি পাশ দিয়ে, আর মেরুদণ্ডের এক কোণা দিয়ে মানে এক সাইড লাগিয়ে ঢুকছে, ওই কোণাটুকু সরে গেছে মেরুদণ্ডের। আবার বুলেট ছিল নাকি? শটগানের গুলি, ছড়াগুলি হয়তো বা, কিন্তু অনেক ক্লোজ দিয়ে লাগছে, যার কারণে বড় যে কৌটোটা থাকে শিশুটা ওইটাও ঢুকে গেছে। এই জন্য আর কি এখনও যে অবস্থা, এখন আমি তো গরম তাপ সহ্য করতে পারি না, আর ভিতরে জ্বালাপোড়া তো সবসময় করে, ঘুম হয় না রাত্রে, সারা রাত আমি যদি কাতরাইও তারপরে ঘুম আসে না। অনেকের চিকিৎসা হয়েছে, আপনার কেন হয়নি? বা আপনি কি এই যে জুলাই ফাউন্ডেশন যারা তদারকি করছে আহতদের, সেখানে যান নাই, বা সেখান থেকে আপনার কোনো চিকিৎসার ব্যবস্থা করে নাই? পাওয়ার আছে, যার যোগ্যতা আছে, যার কেউ আছে পিছনে তারা হেল্প করে, আর যার কেউ নাই তাদের কথা তারা মনেও রাখে না। নাঈম শিকদার জুলাইয়ের 1 বছর অতিক্রম হয়েছে, কিন্তু তার শরীরের ভিতরে অসংখ্য স্প্রিন্টারগুলো এখনও পর্যন্ত
বাংলাদেশের যেখানেই সে চিকিৎসা নিয়েছে তারা তাদের সক্ষমতার বাইরে বলেছেন বা ঝুঁকি রয়েছে তার শরীর থেকে স্প্রিন্টারগুলো বের করা। তো কাজেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর রেফারেন্সও করেছেন চিকিৎসক, কিন্তু আজও পর্যন্ত নাঈম শিকদারকে দেশের বাইরে পাঠানো হয়নি। কেন হয়নি তার উত্তর আসলে নাঈম শিকদারও জানে না, কিংবা আমরাও জানি না। অথচ যাদের আত্মত্যাগের বিনিময়ে জুলাই এসেছিল, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল, সেই বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অনেকেই ক্ষমতায় গিয়ে অনেক অর্থবিত্ত মালিক হয়েছেন, কিন্তু এই জুলাই যোদ্ধাদের যে করুণ পরিণতি, তার শরীরের যে ক্ষত চিহ্নগুলো, সেগুলো খালি চোখে দেখলে, আমরা হয়তো ক্যামেরায় দেখাতে পারছি না, খালি চোখে দেখলে আসলে আপনার দর্শক যে কোনো মানুষের চোখে অবিরাম পানি আসতে বাধ্য। তার সমস্ত পিঠের একটি বড় অংশ পচে গিয়েছিল। কোনোভাবে একেবারে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আজকে ট্রাইব্যুনালে কেন এসেছেন যদি? আমি তো ট্রাইব্যুনালে প্রায় সময় আসি, কারণ তো একটাই, যে আমার আমার শুধু আমার পিছনে না, আমার যত ভাই বোন বা অনেক লোকেরই মারা হয়েছে, কীভাবে অন্যায়ভাবে মারা হয়েছে, নির্বিচারে মারা হয়েছে, এগুলো তো আপনারা দেখছেন কীভাবে, মানে পশুর মতো, মানুষের মানুষভাবে নাই, মানে নির্বিচারে যেভাবে মারা হয়েছে। তো আমি আসছি এখানে যে আমার উপরে যে নির্মমভাবে অত্যাচারগুলো করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এর পিছনে যারা দায়ী বা যারা শেল্টার দিচ্ছে, তারা এখনও উন্মুক্তভাবে বাইরেই চলাফেরা ঘুরতেছে, ওপেনভাবে আমাদের থ্রেট দিচ্ছে। তো এইসব তো আমরা তো সহ্য করার মধ্যে নেই, কারণ তো আমাদের সেই সক্ষমতা নেই এখন আর যে সহ্য বা ধৈর্য করবো। এই জন্য আমরা ট্রাইব্যুনালে আসছি আমাদের ন্যায্য বিচারের জন্য। এখন আপনার শরীরের যে অবস্থা, এখন কি ভয় লাগে যে আরও বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় কেন জীবনের? না, এখন আর আমার কোনো ভয় নাই। এখন যদি আমার যদি মৃত্যু অনেক নিকটেও থাকে, তাও আমি আস্তে আস্তে শহীদ হবো, কারণ আমার সেইটুকু ধৈর্য আল্লাহ আমারে দিছে, আল্লাহর রহমতে। এটি হচ্ছে জুলাই যোদ্ধা, যারা জীবনের মায়া ত্যাগ করে একেবারে পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছিল। আজও জীবনের মায়া নেই, শুধুমাত্র ফ্যাসিস্টের যে রক্তচক্ষু, তার সাথে কোনো আপোষ নেই। তাদের চাওয়া একটাই এখন, সুচিকিৎসার পাশাপাশি এই জুলাইয়ের যারা দোসর বা জুলাইয়ে যারা সরাসরি জুলাই যোদ্ধাদের উপর অমানবিকভাবে গুলি চালিয়েছিল, তার দৃষ্টান্তমূলক শাস্তি। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।